প্রিয় সংগ্রামী ছাত্র শ্রমিক জনতা, ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে, শুরুতেই তাদেরকে স্মরণ করছি। এবং এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে, গণহত্যার আদেশ ও নির্দেশ দিয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচারের দাবি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিক রাষ্ট্র সংস্কারের ১০ দফা প্রস্তাব পার্ট ২। অর্থাৎ ছাত্র জনতার পক্ষ থেকে আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ১০টি প্রস্তাব দিয়েছি, তার প্রথম দফা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে হবে। তাই আজ আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে ডিসকাস করছি। আইনসভা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এক কক্ষ বিশিষ্ট আইনসভা যেটি আমাদের বাংলাদেশে বিদ্যমান রয়েছে সেটি হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশ ছাড়াও তুরস্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, গ্রিস, রোমানিয়া সহ বেশ কিছু কান্ট্রিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বিদ্যমান রয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় দুটি কক্ষ বা দুটি পরিষদ থাকে, একটি নিম্নকক্ষ বা নিম্ন পরিষদ আর একটি উচ্চকক্ষ বা উচ্চ পরিষদ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, নেপাল, রাশিয়া, কানাডা, মিয়ানমার সহ বেশ কিছু কান্ট্রিতে। এবার আসি এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কিভাবে গঠিত হয়ে থাকে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। যদি আমাদের বাংলাদেশের সিস্টেমে সহজে বোঝাতে চাই, তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় সংসদীয় আসন হলে মোট ৩০০টি। এই ৩০০টি আসন থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে ৩০০ জন সংসদ সদস্য নির্বাচিত হয়। এছাড়া নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন রয়েছে। এদেরকে নিয়ে আমাদের যে জাতীয় সংসদ গঠিত হয়, এটিই হলো আসলে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আর এজন্য বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। এবার আসুন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যেহেতু দুটি কক্ষ বা দুটি পরিষদ থাকে, নিম্ন কক্ষ বা নিম্ন পরিষদ যেটি, এটি সেম অ্যাজ এক কক্ষ বিশিষ্ট আইনসভা। অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্ন কক্ষ একই কথা, এটিও ওই জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়ে থাকে। সহজভাবে বললে, আমরা বর্তমানে বাংলাদেশে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়নের দাবি তুলছি, সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটি কক্ষ, নিম্নকক্ষ, বাংলাদেশে অলরেডি এক্সিস্ট করছে। তাহলে বাংলাদেশে এখন শুধু প্রয়োজন উচ্চ কক্ষটি গঠন করা। তো এবার আসুন যে উচ্চ কক্ষ কিভাবে গঠিত হয়। এটি বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ওয়েতে গঠিত হয়ে থাকে। যেমন আমরা যুক্তরাজ্যের দিকে লক্ষ্য করলে সেখানে একটি বংশীয় উত্তরাধিকারের প্রভাব রয়েছে। আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে লক্ষ্য করি, সেখানে সিনেটের জন্য আলাদা নির্বাচন পদ্ধতি রয়েছে। যদি কানাডা থেকে শুরু করে বেশ অনেকগুলো কান্ট্রির দিকে লক্ষ্য করি, সেখানে এটি মনোনয়ন বা সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে। আর এখানে এই মনোনীত ব্যক্তি হয় কারা? নাগরিক সমাজ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাবেক আমলা, সাবেক সামরিক কর্মকর্তা, সাবেক বিচারপতি, আইনজীবী, শিক্ষক, অধ্যাপক, এনজিও কর্মকর্তা, এই ধরনের মানে উচ্চ সম্মানিত গ্রহণযোগ্য ব্যক্তিদের থেকেই এই উচ্চ কক্ষটি নির্ধারিত হয়ে থাকে। এবার আসুন, আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়নের দাবি তুলছি, এটি লাভ কি আমাদের, অর্থাৎ এটির মেরিটস বা পজিটিভ সাইডগুলো কি আছে এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভায় থাকলেই বা সমস্যাটি কোথায়। প্রথমে জানতে হবে যে আইনসভার কাজ কি। আইনসভার কাজ হলো আইন প্রণয়ন করা, বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ করা বা বিল পাস করা, এগুলি হলো আইনসভার কাজ। আর এটি কারা করে থাকে? এই আইনসভার সদস্যরা, অর্থাৎ আমাদের যে জাতীয় সংসদের যে সদস্য রয়েছে, এমপি রয়েছে, এরা এই কাজটি করে থাকেন। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভায় এই আইন পাস বা বিল পাস হওয়ার প্রসিডিউর কি? এটি এই যে সংসদ অধিবেশন ডাকা হয়, সেখানে যত সংসদ সদস্য উপস্থিত থাকে তাদের 2/3 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ যদি কোনো দাবির পক্ষে বা আইনের পক্ষে, বিলের পক্ষে ভোট আসে, তাহলে সেটি পাস হয় এবং পরবর্তীতে সেটি জাস্ট শো অফ হিসাবে প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। প্রেসিডেন্ট সেটিতে স্বাক্ষর করুক অথবা না করুক, বাট এটি আইনে পরিণত হয়ে যায়। তো এক কক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে সমস্যাটি যেটি হচ্ছে, সেটি হলো আমাদের দেশের জাতীয় সংসদ যেই পলিটিক্যাল পার্টিটি সরকার গঠন করে, সেই পলিটিক্যাল পার্টি তার নিজের দলের অধিকাংশ নিজের দলের সংসদ সদস্য বেশি বিধায়ী
সে সরকার গঠন, সেই দলটি সরকার গঠন করতে পারে। অর্থাৎ এই যে 2/3 ভোট প্রয়োজন হয় কোনো একটি আইন বা বিল পাশ করানোর ক্ষেত্রে, তো আমাদের বাংলাদেশের এই আইনসভার বিগত দিনের হিস্ট্রি মানে সার্চ করলে দেখা যায় যে অধিকাংশ সময় দেখা যাচ্ছে যেই পলিটিক্যাল পার্টি সরকারি দল গঠন করেছে তার নিজেরই আসলে 2/3 চেয়ে বেশি সংসদ সদস্য রয়েছে। অর্থাৎ আমাদের নির্বাচিত আসন হলো 300টি, তার মধ্যে 200-র চেয়েও বেশি, 250 বা 240, 230 এই ধরনের সংসদ সদস্য সরকারি দলের নিজেরই থাকে। তাহলে এবার একবার ভেবে দেখুন যে সরকার যখন তার নিজের মন মতো কোনো একটি আইন প্রণয়ন করতে চায় এবং যখন সে দেখে যে এই সংসদ অধিবেশনে মানে 2/3 ভোট লাগবে, বরং 2/3 চেয়ে বেশি সংসদ সদস্য তার নিজের দলেরই আছে, সেক্ষেত্রে হয় কি যে সে নিজেই নিজের ইচ্ছা মতো আইন পাশ করতে পারে, নিজের ইচ্ছা মতো আইন পাশ করে নিজের ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারে, বা বিরোধী মতাদর্শের বা বিরোধী পার্টির লোকদের উপরে হামলা মামলা অত্যাচার ইত্যাদি চালিয়ে যেতে পারে। আর এটিই হলো স্বৈরাচারী আইন প্রণয়ন। অর্থাৎ এক পক্ষ বিশিষ্ট আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবণতা বেশি থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে কি হবে? এখানে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভাটি নিম্নকক্ষ হবে, আর নিম্নকক্ষে যদি তারা এই ধরনের কোনো স্বৈরাচারী আইন পাশ করতেও চায়, সেটি পরবর্তীতে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার যে উচ্চকক্ষটি থাকবে সেখানে পাঠাতে হবে। ওই আইনটি বা বিলটি বা খসড়া যেটিকে বলি সেটি উচ্চকক্ষে গেলে উচ্চকক্ষ সেটি জাতীয় আমাদের যে সংবিধান রয়েছে বা সার্বিক বিবেচনায় তারা এটি পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যদি মনে হয় এটি কোনো সংশোধনের প্রয়োজন আছে, তাহলে আবার তারা নিম্নকক্ষের কাছে প্রেরণ করবে। অথবা যদি তাদের কাছে মনে হয় এই আইনটি আসলে অযৌক্তিক, তাহলে তারা বা অন্যায় বা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক, তাহলে এই উচ্চকক্ষ চাইলে ওই আইনটি বাতিলও করে দিতে পারে। সেই ক্ষমতা এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের থাকে। তো এই জন্য বলে থাকি যে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় যে স্বৈরাচারী আইন প্রণয়নের প্রবণতা থাকে বা আমরা দেখি, সেটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় হবে না, বরং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় আমরা সুচিন্তিত আইন পাবো। এটি একটি পজিটিভ সাইড। সেকেন্ড পজিটিভ সাইড হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভায় দলকানা ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকে। অর্থাৎ ওই যে বলেছিলাম যে সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের 2/3 ভোট দরকার, 3/2 ভোট দরকার। আর সেক্ষেত্রে সরকারের নিজের দলের সংসদ সদস্য বা এমপি যখন 2/3 বেশি থাকে, এবং আমাদের সংবিধানের 70 নং অনুচ্ছেদে বলা রয়েছে যে সরকার দলীয় মনোনীত সংসদ সদস্য সরকার দলের বিরুদ্ধে গিয়ে মানে দলের মানে মতের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবে না। অর্থাৎ সে দলকানা হয়ে থাকবে। সে ওই দাবির প্রতি ইচ্ছুক থাকুক বা অনিচ্ছুক থাকুক, তাকে দলের প্রতি সমর্থন জানিয়ে হ্যাঁ ভোট বা ইয়েস ভোটটি তাকে দিতে হবে। এই জন্য বলছি যে দলকানা ব্যক্তিদের প্রতিনিধিত্ব থাকে। আরেকটি বিষয় আমাদের বাংলাদেশে আমরা বিগত বছরে যেটি দেখেছি যে সরকার দলের নিজেদের এই 2/3 সংসদ সদস্য না থাকলেও তারা যে বিরোধী দলীয় সরকার মানে যে বানায় সেটি হলো তার গৃহপালিত বিরোধী দলকে নাকে রশি লাগিয়ে মানে ইচ্ছা মতো ঘুরায়, এবং ওটিকেও এই সরকার মনে করে তার নিজেরই আসলে দল। এই জন্য এখানে দলকানা ব্যক্তিদের প্রতিনিধিত্ব বেশি থাকে। বাট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যেহেতু একটি উচ্চকক্ষ রয়েছে, এখানে জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতিনিধিত্ব পাওয়া যায়। আর এই যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে পারি, তাহলে এই বাংলাদেশে ইন ফিউচারে আর কোনো ধরনের ফ্যাসিস্ট রেজিম মানে প্রসার বা বিস্তার লাভ করতে পারবে না, সেটি অনেকটাই নিশ্চিত হওয়া যায়। এবং এই বাংলাদেশ থেকে যদি আমরা এই ফ্যাসিস্ট রেজিমকে সমূলে উৎপাটন করতে চাই, অর্থাৎ আমাদের এই 24-এর জুলাই অগাস্ট বিপ্লবকে যদি বাস্তবে মানে রূপ দিতে চাই, তাহলে আমাদেরকে আমাদের এই জুলাই অগাস্টের স্পিরিটটা কিন্তু কোনো বিগত 15 বছরের একটি নির্দিষ্ট ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে ছিল না, যে তাদেরকে এখান থেকে পতন করে দিতে পেরেছি সো আমরা মানে স্বাধীন হয়ে গেছি বা আমরা সফলতা পেয়ে গেছি, বিষয়টি তা নয়। বরং এই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল, মূল স্পিরিট ছিল যে ইন ফিউচারেও যাতে বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিস্ট রেজিম মানে উৎপত্তি হতে না পারে। আর সেই উৎপত্তির পথ যদি বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করতে হবে, যেখানে একটি উচ্চকক্ষ থাকবে, আর যার কারণে এই সরকার নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো কোনো আইন প্রণয়ন করে সেই আইনটি পাশ করতে পারবে না। আশা করি এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুবিধা অসুবিধা বিষয়টি বোঝাতে পেরেছি। অসুবিধার বিষয়টি হলো
ছোট্ট কিছু আলোচনা রয়েছে, যেমন এক কক্ষ বিশিষ্ট আইনসভায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের একটি প্রবণতা থাকে, বাট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সেখানে সিদ্ধান্ত গ্রহণে কিছুটা ডিলে হতে পারে। এরপরে এক কক্ষ বিশিষ্ট আইনসভায় সরকারি ব্যয়টি কম হয়, আর দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যেহেতু একটি কক্ষ বা পরিষদ বেশি থাকে, সেখানে ১০০-১৫০ প্রতিনিধি থাকে, তাদের একটি মান্থলি বেতন এবং সরকারি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হয়। সেজন্য মানে সরকারি ব্যয়টি একটু বেশি হয় এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায়। তো এবার যদি বলা হয় যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তাহলে কিভাবে গঠিত হতে পারে বা এর বিস্তার বা সংখ্যা কেমন হতে পারে, তো সে বিষয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, আমাদের নির্বাচন কমিশন রয়েছে, বিশেষ করে আমাদের বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, তারা বসে এটি নিয়ে ডিসকাস করবে যে উচ্চকক্ষের সদস্য সংখ্যা কত হতে পারে। তবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, সেক্ষেত্রে এটি গঠনের ক্ষেত্রে ৬৪ ডিস্ট্রিক্ট থেকে ৬৪ জন জ্ঞানী গুণীদেরকে সিলেক্ট করা যেতে পারে। এছাড়া আমাদের এই বুদ্ধিজীবী, সুশীল সমাজ, নাগরিক সমাজ বা আমাদের অবসরপ্রাপ্ত আমলা, আমাদের অবসরপ্রাপ্ত যে সামরিক বাহিনী রয়েছে, এনজিও কর্মকর্তা রয়েছে, এদের সমন্বয়ে চাইলে ৬৪ ডিস্ট্রিক্ট থেকে ৬৪ জন এবং বিভিন্ন খাতে এক্সপার্ট, জ্ঞান, বিজ্ঞান, মেডিকেলে বিভিন্নভাবে এক্সপার্ট এই সেক্টর থেকে নিয়ে মোটামুটি ১০০ জন, ১২০ জন বা ১৫০ জনের একটি বডি আমরা চাইলে উচ্চকক্ষে তৈরি করতে পারি। এটি জাস্ট আমি আমার ব্যক্তিগতভাবে মতামত শেয়ার করলাম। এবার আসুন আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে ১০ দফা প্রস্তাব করেছিলাম, তার প্রথম দফা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন এবং এটি সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম। চলুন এক পলকে বাকি দাবিগুলো একটু দেখে নেই। দ্বিতীয় দফাটি ছিল সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রণয়ন করতে হবে এবং কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকারকে পৃথক করে দিতে হবে। তৃতীয় দফা, কোনো প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি থাকতে পারবে না এবং যখন প্রধানমন্ত্রী থাকবে তখন একই সাথে দলীয় প্রধান থাকতে পারবে না। চতুর্থ দফা, সংসদ সদস্য থেকে ইউপি সদস্য পর্যন্ত সকল স্তরের জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম একটি শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করতে হবে। পঞ্চম দফা হলো বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ষষ্ঠ দফা, পুলিশি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে এবং পাশাপাশি স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন করতে হবে। সপ্তম দফা, সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে। অষ্টম দফা, সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ এবং অন্যান্য যত কালো আইন রয়েছে এগুলিকে বাতিল করতে হবে। নবম দফা, অবসরপ্রাপ্ত কোনো সরকারি চাকরিজীবী এবং বিচারপতিরা নিম্নকক্ষের জনপ্রতিনিধি হতে পারবেন না। দশম দফা, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন সহ যতগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে। এই ছিল আমাদের রাষ্ট্র সংস্কারে যে ১০ দফা প্রস্তাব তার পার্ট 2 এর আলোচনা। পরবর্তীতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব, সেটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।